কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, এবং তোমাদের মনটা আরো ভালো করে দিতে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়েছি তোমাদের সবার অনেক প্রিয় অনুষ্ঠান দীপ্ত টিভির নতুন আয়োজন ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্সে। এই সপ্তাহে আমরা চলে এসেছি মোহাম্মদপুরে অবস্থিত 1960 সালে প্রতিষ্ঠিত এই অঞ্চলের অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে। চলো দেখে নেই আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারই মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ঢং ঢং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফানফিল হুল্লোড়, হইচই ফানফিল হুল্লোড়, হইচই ফানফিল হুল্লোড়। কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ মোহাম্মদপুরে অবস্থিত নারী শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান। 1960 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে নারী শিক্ষার সকল অনুকূল পরিবেশ বিদ্যমান। এখানে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, নাচ গান অনুষ্ঠিত হয়, চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। এখানে সকল সহশিক্ষা কার্যক্রম সারা বছরব্যাপী চলতে থাকে এবং এই প্রতিষ্ঠান থেকে বহু গুণী জ্ঞানী বের হয়ে গেছে যারা আজকে সমাজে বিভিন্ন জায়গায় অবদান রেখে চলছে। আগামীতে যেন আরো সুন্দর এই ডিজিটাল বাংলাদেশের জন্য আরো উপযোগী হতে পারে, সেজন্য আমরা আগামীতে ইংলিশ ভার্সনের যে একটা চিন্তা ভাবনা চলছে, আমরা খুব শীঘ্রই এটাকে চালু করতে যাব, যাতে করে এই অঞ্চলের পশ্চাৎপদ যে একটা অঞ্চল ছিল একসময় এই মোহাম্মদপুর, সেই জায়গার লোক যেন এই নারী শিক্ষায় তারা শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন কাজে যে অবদান রাখতে পারে।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। এই পর্যায়ে আমরা দেখে নেব আজকের স্কুলের একজন শিক্ষার্থী বন্ধুর পরিবেশনায় চমৎকার একটি সঙ্গীত। রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল, রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল, ও তোর রূপের সোনায় নয়ন কোনায়, ও তোর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢাল রে, নামছে রূপের ঢাল, রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল। বাঁকা গায়ের পথে পথে রূপালী তোর জলের স্রোতে, বাঁকা গায়ের পথে পথে রূপালী তোর জলের স্রোতে, উজান ভাটার ধারার সাথে, উজান ভাটার ধারার সাথে রূপ করে ঝলমল, রূপ করে ঝলমল, রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল। তাই তো তোরে দেখলে বাঁচি, না দেখিলে মরি, ত্রিভুবনে তোর মতো আর না দেখি সুন্দরী, তাই তো তোরে দেখলে বাঁচি, না দেখিলে মরি, ত্রিভুবনে তোর মতো আর না দেখি সুন্দরী। রূপাল নদী তুই সুন্দরী, আহা কি রূপ মরি মরি, রূপাল নদী তুই সুন্দরী, আহা কি রূপ মরি মরি, তোর বুকে তাই ভাষাই তোরে, তোর বুকে তাই ভাষাই তোরে, ভাষায় মোর সকল রে, ভাষায় মোর সকল, রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল, রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল। কথায় বলে সুস্থ শরীর সুস্থ মন, অথবা স্বাস্থ্যই সকল সুখের সম্পদ, কিন্তু এই স্বাস্থ্য এবং মনটাকে ভালো রাখতে খেলাধুলার জুড়ি মেলা ভার। ঠিক বলেছ। এখন আমাদের সেগমেন্ট গেমস, এবং গেমস রাউন্ডের প্রথমে আমরা দেখে নেব মজাদার একটি গেম শো। বন্ধুরা মুখে চামচ এবং চামচের মধ্যে ছোট্ট একটা মার্বেল নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন মার্বেল দৌড় হতে যাচ্ছে এবার। তো খেলার নিয়মটা একটাবার করে আমি তোমাদেরকে বলে দিই। সামনে দেখতে পাচ্ছ রেড রিবন নিয়ে দুজন ম্যাডাম দাঁড়িয়ে আছেন, আমাদের পেছন থেকে আমাদের সম্মানিত শিক্ষক যখন বাঁশি দেবেন ঠিক তখনই তোমরা দৌড়ে যাবে সীমানার দিকে, এবং সেখানে প্রথমে যে যাবে প্রথম দ্বিতীয় তৃতীয়, তবে একটা ব্যাপার, যাওয়ার পথে যদি কারো মার্বেল পড়ে যায় সে কিন্তু ডিসকোয়ালিফাইড, সো বি কেয়ারফুল। আজকের গেমের জন্য তোমরা রেডি তো? মার্বেল দৌড় প্রতিযোগিতা, এবং সেখান থেকে আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিণী বন্ধুদের। তো এই পর্যায়ে আমরা ডেকে নেব একে একে তাদের সবাইকে। এবারে ডেকে নিচ্ছি মার্বেল দৌড়ে তৃতীয় স্থান অধিকারিণী বন্ধুকে, চলে এসো। এবারে ডেকে নেব
যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলে, চলে এসো। এবারে আমরা ডেকে নিতে চাই আমাদের এবারের মার্বেল দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারিণী বন্ধুকে, চলে এসো। গান হলো, নাচ হলো, এবারে একটা আবৃত্তি হলে কেমন হয়? ঠিক ধরেছো বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করবে আমাদের আজকের স্কুলের এক শিক্ষার্থী বন্ধু। আসসালামু আলাইকুম, আমার নাম মাহদিয়া বিনতে মামুন পৃথ্বী। আমি কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণীতে পড়ছি। এখন আমি যে কবিতাটি শোনাবো তার নাম জীবনের হিসাব। লিখেছেন আমাদের সবার প্রিয় কবি সুকুমার রায়। বিদ্যে বুঝায় বাবু মশাই চুরি শখের বটে, মাঝিরে কান বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে, বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশেরই চূড়ো, বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন। বাবু বলেন বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি। মাঝি সুধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। নাচের ছন্দে পা মেলাতে কার না ভালো লাগে, তো চলো বন্ধুরা এবারে দেখে নেই আরো একটি নৃত্য পরিবেশনা।
ঝরে ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্ন আনে অনেক কথার রূপ কথা যে নীরব মায়ায় টানে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে ফসল ভরা মাঠের ডাকে ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা এতক্ষণ তো বললাম নাচ হবে, গান হবে, হবে খেলা, তবে এবার একটু সারপ্রাইজ রাখতে চাই। চলো দেখে নেই এবারে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। বরযাত্রী আসতেছে, তোমরা তাড়াতাড়ি রেডি হও। আমি ওই গরু বিয়ারের লোকে বিয়ে করতে পারবো না। থাক, তুই চিন্তা করিস না, আমাদের স্কুলে শারমিন আপা সব ঠিক করে রাখছে। এই তো হয়ে গেছে প্রায়। ভাবি সাহেব, জি বলেন। আপনার পুত্র কুদ্দুস মাতব্বরে পুলিশে ধরতে এসেছে সরকন্যা বিবাহের জন্য। এই বিয়ান এদিকে আসুন। জি বলেন। আমি মেয়ের ফুপু বিউটি, আমার নাম বিউটি, আমার লুকিংও বিউটি, আজকে একটু এক্সট্রা বিউটি। আপনি কন্যার মাকে ডাকুন। সীমার মা তোমাকে ডাকে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আছেন কেমন তারা? ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব, বিয়ের কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করুন, আমার ছেলেটার আবার কাম আছে। আমার তো কোনো কাম। যে অবশ্যই আপনার দ্রুত খাওয়া দাওয়া শুরু করেন। ও মামা বলা যায় কি? এবারে এখন খা, নাটকটা আমি সিমটা মারলে শুরু করিস। কি আশ্চর্য, আপনি আমার বাপজানটা মারলেন কেন? আমার পোলারে খাওয়ানোর সময় অ্যালার্ম দিতে ধরে, গলাটা চুলকায়, থাবড় দিলে ঠিক হয়ে যায়। ও আচ্ছা। এই ক্যামেরাম্যান কমবে। এমনি আইতাছি। জামাই সাহেব একটু এদিকে আসেন, আপনাদের একটা ফটো মারি। বাজান আবার রান্না কেমন খাইলে? আমি রাঁধছি। মহর্ষি ফুফু, আপনি যে ছাগলের মন্ডাটা দেছেন কি যে টেস্ট, সাথে হাফ টুসার বুঝতে গলা চাইছিলাম। এক পোলায় আমারে এ হাঙ্গা বন্ধ, আমি কই এক থাপড় দিয়ে উঠায় লাইলাম। নিয়ে কি তো হাফের সাও কসমের সাও বুঝলাম না তো। আমার ছেলে আবার বিদেশে আসিল, এই ভাষা এখন তার রক্তে রক্তে শিরায় শিরায়। মাশাআল্লাহ, বাপজান আবার কথার মধ্যে বিদেশি ভাষা ওকে। মারহাবা 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 মারহাবা। কই কন্যা নিয়ে আসো। আয় মা আয়। কাজী সাহেব বিবাহ সম্পন্ন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 লাখ টাকা দেন মোহর কমলার একমাত্র কন্যা বিউটির লগে। বিউটি না মাইয়া নাম হলো সীমা। এখানে কুদ্দুস মোতাব্বর কাটা? কুদ্দুস মোতাব্বর কাটা এখানে? কেউ তো নাই, আমার তো মনে হয় নাই তো। আরে ওই যে পালাইতাছে। কি ব্যাপার, আপনি আমার বাজানরে মারলেন কে? ওর থেকে আপনার ছেলে কুদ্দুস মোতাব্বরের বিরুদ্ধে রয়েছে বাল্যবিবাহের মামলা। শুধু তাই নয়, আপনার ছেলেকে 2টি গাভী এবং 3টি বাছুর চুরি অপরাধে গ্রেফতার করা হচ্ছে। আমাদের দেশে 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে বিবাহকে বাল্যবিবাহ বলা হয়। বাল্যবিবাহ একটি আইনগত অপরাধ। বাল্যবিবাহকে প্রতিরোধ করতে আমাদের যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। তাই বাল্যবিবাহকে না বলুন। আজকে যারা শিক্ষক, একটা সময় তারাও কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন, এবং আজকের এই স্কুলে আমরা পেয়েছি এমন কিছু শিক্ষককে যারা কিনা একটা সময় এই স্কুলেই, এই কলেজেই পড়াশোনা করেছেন। প্রথমেই আমরা শুনে নেব তাদের কাছ থেকে শিক্ষক হয়ে ওঠার গল্প এবং এই ছাত্র জীবনের নানা মধুর স্মৃতি, এবং তারপরেই থাকবে তাদের পরিবেশনায় চমৎকার একটি গান। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বেগম শিখা, সিনিয়র শিক্ষক জীববিজ্ঞান। ছোট ছোট পায়ে বাবার হাত ধরে প্রথম এই স্কুলে আসা এবং ভর্তি হওয়া, এবং আমার প্রথম শ্রেণী ছিল বেবি ক্লাস। সেখানে আমার শ্রেণী শিক্ষক ছিলেন হোসনে আরা সালে ম্যাডাম। ভীষণ সুন্দর, হাসি খুশি এবং
খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন এবং তিনি আমার সেই ছোটবেলার একজন প্রিয় শিক্ষক ছিলেন। পরবর্তীতে যখন আরেকটু বড় হলাম তখন এই স্কুলটা আমাদের ওই সময় যেরকম ছিল যে তখন কিন্তু এই যে এত বড় বড় বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এত বড় বিল্ডিং এগুলো কিছুই ছিল না। তখন আমাদের দক্ষিণ দিকে ছিল দুটো টিন শেড ভবন আর পূর্ব দিকে ছিল একটা একতলা ভবন। তো এখানে একটা শিউলি ফুলের গাছ ছিল। যখন একটু একটু হালকা শীত পড়তো সেই সময় শিউলি ফুলগুলো একদম বিছানার মতো সাদা হয়ে মাঠে পড়ে থাকতো এবং সেই ফুল কুড়ানোর জন্য আমরা খুব ভোরবেলা স্কুলে চলে আসতাম। এসে সেই গাছটাকে ঝাঁকুনি দিতাম আর সুন্দর করে সেই ফুলগুলো তুলোর মতো সেই ঘাসের উপর পড়তো। আমরা সেগুলো তুলে মালা গেঁথে আবার টিচারদেরকে উপহার দিতাম। এটা ছিল আমাদের একটা মজার একটা বিষয়। আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে সেই সময় টিফিনের ব্যবস্থা ছিল, যেটা এখন আর নেই। এটা আমরা খুব উপভোগ করতাম। আমাদের একজন পিয়ন ছিলেন, শামসু কাকা নাম, ওনাকে আমরা এভাবে ডাকতাম। তো উনি আমাদের সেই টিফিন আওয়ারের আগ মুহূর্তে বিশাল বড় একটা গামলা নিয়ে আসতেন, সেখানে অনেক টিফিন থাকতো এবং আমাদের ওই পিরিয়ডটা এত বেশি মানে আনন্দের ছিল ওই সময়টা যে টিফিন দেখলে তখন আর আমাদের পড়তে ইচ্ছে করতো না এবং ওই ক্লাসটা আমাদের মানে খুবই গন্ডগোল ছিল এবং আমরা তখন ওই টিফিনের দিকে তাকিয়ে থাকতাম। যদিও টিফিনটা অনেক বেশি সাধারণ ছিল, হয়তো কোনোদিন একটা কলা, একটা বনরুটি, কোনোদিন একটা বিশাল বড় একটা পুরি ছিল বা একটা সিঙ্গারা এরকম, কিন্তু সেটাই আমাদের অনেক আনন্দের একটা মুহূর্ত ছিল। আমি রীতা মমতাজ। আজকে আমরা এখানে কিশোরলয় প্রাঙ্গণে একত্রিত হয়েছি পুরনো ছাত্রী হিসেবে। তো এই প্রতিষ্ঠানে আমার অনেক দিনের স্মৃতি আছে। আমার বলতে গেলে শৈশব থেকে এই বয়স পর্যন্ত আমি আছি। আমি যখন এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, ভর্তি পরীক্ষা জিনিসটা যে কি সেটা অতটা বুঝতেও পারিনি, কিন্তু যখন টিচার আমাকে বলেছিল তুমি ABCD লেখো খাতায়, আমি যখন যা লিখেছিলাম তখন সবই আমি উল্টা লিখেছিলাম। তো আমার প্রধান শিক্ষক যিনি এই প্রতিষ্ঠানে তখন ছিলেন কে সাইদ, উনি বলেছেন যে তুমি তো সবই পারো, তাহলে তুমি সব উল্টা কেন লিখলে। তো যাই হোক, আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হলাম। এখানে এসে টিচারদের প্রতি যে একটা ভীতিকর মনের অবস্থা ছিল, আস্তে আস্তে তাদের সাহচর্যে, তাদের আদর ভালোবাসায় আমি সেই ভয় কাটিয়ে উঠে এখানে স্টুডেন্ট হতে পেরেছিলাম এবং ক্রমে ক্রমে প্রতিষ্ঠানের প্রায় প্রত্যেকটা টিচারের কাছেই পছন্দের ছাত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলাম। তো এই প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে আর চিন্তা করিনি যে আমি প্রতিষ্ঠানে আবার ফিরে আসব, কিন্তু যখন আমি আবার আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি তখন এই প্রতিষ্ঠানে আবার আমি জয়েন করেছি একজন শিক্ষক হিসেবে। তখন আমার একটা জিনিস মজা লেগেছে যে আমি প্রথম যখন প্রতিষ্ঠানে ভয় পেয়েছিলাম শিক্ষকদের দেখে, আমার শিক্ষার্থীরা যেন আমাকে দেখে ভয় না পায়, এই জিনিসটা তখন আমার ভেতরে অনেকটাই কাজ করেছিল এবং সেভাবেই কিন্তু আমি আমার শিক্ষার্থীদের সাথে মিশেছি এবং ওরাও আমাকে ঠিক সেভাবেই ভালোবেসেছে। বর্তমানে আমি হচ্ছি এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক। তো আমার শৈশব থেকে আমার এই বয়স অবধি আমি এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তো আমি দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য, আমাদের প্রতিষ্ঠানকে সবার সামনে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে এখানে প্রাক্তন ছাত্রী হিসেবে জড়ো করার জন্য। ধন্যবাদ সবাইকে। আলু আমার আলু ওগো, আলু ভুবন ভরা, আলু নয়ন ধোয়া আমার, আলু হৃদয় হরা। আলু আমার আলু গো, আলু ভুবন ভরা, আলু নয়ন ধোয়া আমার, আলু হৃদয় হরা। আলু আমার আলু গো, আলু ভুবন ভরা, আলু নয়ন ধোয়া আমার, আলু হৃদয় হরা। নাচি আলু নাচি ও ভাই আমার প্রাণের কাছে, বাজি আলু বাজি ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচি আলু নাচি ও ভাই আমার প্রাণীর কাছে, বাজে আলু বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসি সকল ধরা, আলু আমার আলু গো, আলু ভুবন ভরা, আলু নয়ন ধোয়া আমার, আলু হৃদয় হরা। আলুর শ্রুতি পাল তুলেছে
হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক চেনা, পাতায় পাতায় হাসিও ভাই পুলক রাশি রাশি। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। বিস্কিট খেতে আমরা কেনা ভালোবাসি, কিন্তু এই বিস্কিট নিয়ে যদি হয়ে যায় মজার একটা খেলা কেমন হয়? ঠিক ধরেছ, এবারে আমরা দেখে নেব বিস্কিট নিয়ে ধুমধুমার একটা গেম শো। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমরা আয়োজন করেছি বিস্কিট দৌড়ের। ঠিক সামনে হলুদ রিবনে বাঁধা ছোট ছোট বিস্কিট ঝুলছে। খেলার নিয়মটা নিশ্চয় জানো, অলরেডি ম্যাডাম তোমাদের হাত লাল ফিতা দিয়ে বেঁধে দিয়েছেন। সো নিয়মটা হচ্ছে, ম্যাডাম যখন বাঁশি দেবেন তোমরা প্রত্যেকে দৌড়ে গিয়ে বিস্কিটটা খাওয়ার চেষ্টা করবে, সেটা লাফ দিয়ে হোক বা পাশাপাশি হোক। তবে একটা অনুরোধ, কেউ কাউকে ধাক্কা দেবে না, ঠিক আছে? ওকে, বিস্কিটটা নিয়ে ওই লাল রিবনের দিকে দৌড়ে চলে যাবে। যে সবার আগে যাবে সে হবে প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়। তবে মন খারাপ করার কোনো কারণ নেই, তোমাদের প্রত্যেকের জন্য ছোট ছোট গিফট আমাদের পক্ষ থেকে থাকবে। তো তোমরা সবাই এবার রেডি তো? যে কোনো প্রতিযোগিতা বা আয়োজনের পরে সবচেয়ে কাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় মুহূর্তটা থাকে যখন পুরস্কার দেওয়া হয়। ঠিক ধরেছ, এবারে আমাদের পুরস্কার বিতরণের পালা। প্রথমেই আমরা দেখে নেব বিস্কিট দৌড়ে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল তাদেরকে। এবারে প্রথমেই ডেকে নিতে চাই আজকের বিস্কিট দৌড়ে তৃতীয় স্থান অধিকারিণীকে। এবারে আমরা ডেকে নিতে চাই দ্বিতীয় স্থান অধিকারিণীকে। এবারে ডেকে নেব আমাদের আজকের বিস্কিট দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারিণীকে। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। চলো দেখে নেই এবারে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। জানো সবাই কি শুরু করছে? আমি মেট্রিক পরীক্ষা দিছি, এখন আমার মাস্টার্স পড়াইবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বানাইবো। না পড়বার লাগলে বিদেশ জায়গা, বিদেশি জামুগা, সুন্দরী সুন্দরী মাইয়া আছে। আরে আর কইস না, টাকা পয়সাও কিছু দিত না। আজকে যে পড়াটা দিছি পড়াটা না দিয়া দিস, ঠিক আছে? আমার ওই পড়াটা লাগবে, ঠিক আছে? চিম করছে হাই মন তোমায় কাছে চায়। আরে আপনারা কারা? করছে হাই। আপনারা কারা? চিনতে পারছো না আমরা কারা? শরীরে কেন টাচ করতেছেন? আমরা করব না তো কারা করবে? আপনাদের ঘরে কি মা বোন নাই? মা বোন আছে কিন্তু বউ নাই। চলো সব ওদের সাথে পারবো না। না ওদের সাথে এখন প্রতিবাদ না করলে ওরা হাজারো মেয়ের সাথে এরকমই করবে। কি প্রতিবাদ করবে? হ্যাঁ প্রতিবাদ করব, আমরা পুলিশকে ফোন দিব। পুলিশকে ভয় পাইছি। সরেন সরেন করে দেয় পুলিশের ভয়। কত এলো কত গেল, আম করে পুলিশের ভয় থাকে, ওসব কোনো ব্যাপার না। হ্যাঁ এটাই। ভাই তোরা ভাই কিসে? লিসা আপুকে কাজ জানি অ্যাসিড ছুঁড়ে মারছে, তাতি আসেন। কই হয়? হসপিটালে ভর্তি। চল। লিসা বোন তোর কি হইছে? স্কুল থেকে আসার সময় কারা যেন আমার মুখে অ্যাসিড মারছে। কে মারছে? নামটা করে মাইরালামু। আপনারা এখানে? আমাকে বোন আর আমরা না। ও তাহলে এটা আপনারই বোন? আপনারা এখানে কি করেন? আমরা ওর ফ্রেন্ড। আজকে সকালে যা আমাদের সাথে করেছেন তা আপনার নিজের বোনের সাথেই হয়েছে। জানি না কত মেয়েদের সাথে আপনারা এইসব করেছেন।
আফার আমরা আমগো ভুল বুঝতে পারছি এবার তুই কেন কথা বলছিস তুই পুলিশকে ফোন দে ওদের শাস্তি দাও পাওয়া উচিত এবার মতো ওদেরকে ক্ষমা করে দাও যেহেতু ওরা ওদের ভুল বুঝতে পারছে তাই ওদেরকে ক্ষমাই করা হবে আমাদের নৈতিক শিক্ষা ঠিক আছে আপু তুমি বলছো তাই আমরা মাফ করে দিলাম কিন্তু ওরা যদি আবার এরকম করে তাহলে ওদের শাস্তি ব্যবস্থা করা হবে আফা আমরা আর করব না দেখলেন তো আজ আমার বোনের সাথে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলো না জানি কত মেয়ে আর বোনেরা এরকম ইফটিজিং এর শিকার হয় তাই আসুন আমরা ইফটিজিং এর বিরুদ্ধে একযোগে সোচ্চার হই ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স এর এই বিশেষ সেগমেন্টে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার একে একে কথা বলবো আমাদের স্কুলের কিছু শিক্ষার্থী বন্ধুদের সাথে। আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার ঠিক পাশে বসে আছে আমাদের সবার প্রিয় ছোট্ট একটা বন্ধু। কি নাম তোমার? আনিশা। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8 এ। ওকে, বাসা থেকে কি করে আসো? রিকশায় ফ্রেন্ডদের সাথে। তো কখনো এই যে আসতে বা স্কুল থেকে আসা যাওয়ার পথে কখনো কি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছো? রাস্তায় আসার সময় ফ্রেন্ডদের সাথে অনেক ছেলেরা ইফটিজিং করে, মানে কেমন করে কথা বলে, বাজে রিয়াক্ট করে রাস্তার সময়। এই রকম যখন ঘটনাগুলো দেখো তোমার কি মনে হয়, সময় কি প্রতিবাদ করা উচিত নাকি জাস্ট চুপ করে থাকা উচিত? ওই সময় আসলে অনেকে নার্ভাস হয়ে যায়, অনেকে কিছু বলতে পারে না লজ্জার কারণে বা ভয়ের কারণে। কিন্তু আমার যতটুকু মনে হয় তখন ভয় পেয়ে কিছু লাভ হবে না, তখন তো ওই সিচুয়েশনের সময় কিছু একটা করতে হবে। কিন্তু তখন ফ্রেন্ডদের সাথে থাকি তখন আর কি বলবো, অনেকে সাহস পায় আবার অনেকে সাহস পায় না। তারপরে আমরা বুঝতে পারলাম যে সুযোগ পেলে আসলে প্রতিবাদ করা উচিত, তাহলে এটা থামানো সম্ভব। অসংখ্য ধন্যবাদ তোমাকে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। বাহ, তোমার নাম কি? তাসনিয়া সাবা। তাসনিয়া সাবা। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে তো ইচ্ছে আছে টিচার হওয়ার। টিচার হওয়ার। বাহ। তোমার বাড়িতে যখন কখনো খুব মন খারাপ হয় বা কোনো কিছুতে খারাপ লাগে প্রথমে তুমি কার সাথে শেয়ার করো? কখনো তো একা একাই থাকি, কারোর সাথে শেয়ার করি না, আবার মন চাইলে কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমার বাবা মার সাথে সম্পর্ক কেমন? বাবা মার সাথে সম্পর্ক ভালোই। তো তোমার কাছে একটু জানতে চাই, ধরো আমাদের সাথে ধরো আমরা যখন বড় হতে থাকি আমাদের অনেক দুঃখ পাওয়ার স্মৃতি জমে, স্কুলে ধরো অনেক সময় বন্ধুদের থেকে আমরা কষ্ট পাই বা রাস্তাঘাটে যেতে আসতে অনেক ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। তো এই রকম ঘটনা যদি তুমি কখনো ফেস করো তুমি প্রথমে কোন স্টেপটা নেবে? যদি আমাকে রাস্তায় ইফটিজিং করা হয় তখন আমি সে সময় প্রতিরোধ করা উচিত। আচ্ছা জি, হয়তো একা পারবো না, যদি তখন না পারি নেক্সট টাইম যদি আবার আমার সাথে হয় তখন ফ্রেন্ডদেরকে নিয়ে আমাদেরকে প্রতিরোধ করা উচিত। অসংখ্য ধন্যবাদ তোমায়। দর্শক এবং ছোট্ট বন্ধুরা আপনারা শুনলেন তাদের মুখের থেকে কিছু কথা, যেটা শুনে আশা করি আমাদের অভিভাবক যারা আছেন এবং বন্ধু তোমরাও আরো সচেতন হবে। এই ধরনের সিচুয়েশনে পড়লে অবশ্যই তোমাদের উচিত হবে প্রথমে বাবা মায়ের সাথে শেয়ার করা, অথবা সেটারও সময় না থাকলে অবশ্যই প্রতিরোধ করা। এর মধ্যে আমরা আরো কথা বলতে চাই তোমাদের সাথে। এবার কে কথা বলবে? তুমি? আচ্ছা, ওকে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমি অষ্টম প্রভাতী। আচ্ছা, মর্নিং শিফটে ক্লাস 8 এ। বাসা থেকে কি স্কুলে একা একাই আসো? জি। একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই, যেহেতু তুমি চশমা পরো, যেটা হয় প্রত্যেক স্কুলে যারা চশমা পরে বিশেষভাবে তাদেরকে মাঝে মধ্যে পিঞ্চ করা হয় চশমিশ বলে বা কানা বলে। তো এই ধরনের কোনো বুলিং এর শিকার কখনো হয়েছো কিনা কোথাও? জি হ্যাঁ, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম আমি মানে দেরি করে যাওয়ার জন্য অনেক কিছু পিছনে বসার লাগতো। তো আমি বুঝতাম না চোখে সমস্যা আছে। অঙ্কটা যখন ভুল বলতাম বা ভুল করতাম তখন শিক্ষকরা এই যখন বিভিন্ন কথা বলতেন যা খুব একটা ভালো লাগতো না। পরে আমার চোখের সমস্যাটা ধরা পড়ার পরে চশমাটা নেওয়া। তো যখন স্যাররা এরকম বলতেন বা বন্ধু বান্ধব এরকম পেছনে বসতে হতো, তোমাকে কেউ হেল্প করতে চাইতেন না, তুমি তখন কি কাজ মানে কি করতে? আসলে সবসময় নিজেকেই করে নিতে হতো, যে ক্লাস ক্যাপ্টেন থাকতো বা যেই বা থাকতো ভালো করতো তার কাছে যাওয়ার লাগতো। অসংখ্য ধন্যবাদ তোমায়। বন্ধু, তোমরা দেখতে পারলে তোমাদেরই বয়সী একজন বন্ধু যে কিনা তোমাদের কোনো আচরণে হয়তো কষ্ট পেয়েছে বা এমন কারোর সাথে যদি কখনো দেখা হয় যে তার পড়াশোনা করতে বা পেছনে বসে সামনের কিছু দেখতে অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই তোমরা তাকে হেল্প করবে। কারণ আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবো এবং আমাদের এই সেগমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে
আমরা এই যে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলি, তাদের বিভিন্ন সমস্যার কথা এবং সমাধানের বিভিন্ন পন্থা যখন সামনে আনি, আমাদের উদ্দেশ্য থাকে একটাই, এর মাধ্যমে তোমাদেরকে সচেতন করা এবং আমাদের শিক্ষার্থী বন্ধুদের মা বাবা এবং অভিভাবক মণ্ডলী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা, যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তান এবং সবার সাথে আরো সহজ হন, যাতে তারা আপনাদের সাথে আরো সহজ হয়ে মনের সব কথা বলতে পারে এবং যে কোনো সমস্যার সমাধান করা অনেক সহজ হয়ে ওঠে। স্কুলে যেমন ছুটির ঘন্টা পড়ে, তেমনি দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্সের এই আয়োজন থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, মন খারাপ করার কোনো কারণ নেই। আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব নতুন কোন স্কুলের নতুন বন্ধুদের মজাদার সব পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থেকো।